প্লিজ এভাবে কাঁদবেন না। শুভ্র রোদের দুই হাতে নিজের দুই হাত নিয়ে চুমুখে রোদের দিকে করুণ স্বরে তাকিয়ে বলে ওঠে, স্বামী হিসেবে আমি অনেক খারাপ রোদ। না আমি একজন আদর্শ ভাই হতে পেরেছি, আর না পেরেছি দায়িত্ববান স্বামী হতে। প্লিজ এভাবে বলবেন না। ধৈর্য ধরুন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রোদ, আমার ফুলের মতো বোনটা আর নেই। শুভ্র একটু থেমে আবারও বলে ওঠে, 7টা বছর তোকে ভুলবো যে মায়ের খনি মনে করে দূরে সরে রেখেছি, তোকে দিনের পর দিন কষ্ট দিয়েছি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, আল্লাহ কোনোদিন আমায় মাফ করবে না। এই জীবনে তোমায় আমি সুখের একটা সংসার দিতে পারলাম না, বারবার শুধু কষ্ট দিয়ে গেছি। আমার মতো পাপীর মরে যাওয়াই ভালো। রোদ শুভ্রের মুখের হাত চেপে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এসব বলবেন না শুভ্র ভাই, আপনি ছাড়া এই রোদের কোনো অস্তিত্ব নেই। আপনি হীন, আমার আমিটা শূন্য। আপনার কিছু হলে আমিও মরে যাব। কথাগুলো বলে রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমায় দেখা সব থেকে শ্রেষ্ঠ পুরুষ আপনি। খারাপ হলেও আপনি আমার স্বামী, ভালো হলেও আপনি আমার স্বামী। আপনি সবকিছু আমার। রোদ শুভ্র ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, নিজেকে কখনো দোষী ভাববেন না। আপনার আমাদের কারো কোনো ভুল নেই। সময় আমাদের সাথে ছিল না, ভাগ্য সহায় ছিল না আমাদের, তাই আমরা আলাদা হয়েছি। কিন্তু দেখুন, সেই ঘুরে ফিরে কিন্তু আবার একই হয়েছি আমরা। আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছেন। রোদের কথায় কিছুটা স্বাভাবিক হয় শুভ্র। শেষ রাত, ঘড়ির কাঁটা 3টার দিকে। অন্ধকার রুমে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে বসে আছে রোমান। এক হাতে জ্বলন্ত সিগারেট, এত শীতেও গায়ে একটা পাতলা শার্ট ছাড়া কিছুই নাই। চুলগুলো অগোছালো, মুখে দাড়ি গোপে ভরে গেছে, মাথার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। রোমানের বুক ফেটে দীর্ঘশ্বাস ফেলে। রুহি ছবিটা বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে ওঠে, আল্লাহ ভাগ্যে যখন রাখবেন না, তাহলে এত ভালোবাসা কেন দিলে আমার মনে? কি এমন পাপ করেছি আমি, যার জন্য এত বড় শাস্তি আমায় দিলে? কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠে রোমান। মাবুদ, আমি আমার ভালোবাসা হারিয়ে সেই যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে পারবো না। তুমি আমায় আমার বোকা নারীর কাছে নিয়ে যাও আল্লাহ। রোমান রুহির ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। নিস্তব্ধ রাতে রোমানের কান্না চার দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে, খুব ভয়ানক শোনাচ্ছে। আল্লাহ, হো আল্লাহ, তুমি আমার মৃত্যু দাও আল্লাহ। আমি যে আর সইতে পারছি না, আমাকে আমার বোকা নারীর কাছে নিয়ে যাও। কথাগুলো চিৎকার করে বলে রোমান। রোমান বসা থেকে উঠে দাঁড়ায়, রুহির ছবি হাতে নিয়ে ওয়ার্ড্রপ থেকে লাল শাড়ি বের করে। রুহির ছবি রেখে তার সামনে রেখে রুহির ছবির দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ, তারপর বলে ওঠে, এই লাল শাড়িটা তোর জন্য অনেক আগেই কিনে রেখেছিলাম। নিজ হাতে লাল শাড়ি পরিয়ে বউ সাজাবো তোকে, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলে। কেন করলি বল? কেন আমায় একা করে গেলি? আমার সব স্বপ্ন ভেঙে গেছে রুহি, তুই তোর কথা রাখিসনি। কথাগুলো বলতে বলতে রোমান সামনে থাকা লাল শাড়িটা দূরে ছুঁড়ে মারে, কাঁদতে কাঁদতে ক্লান্ত ফ্লোরে পড়ে যায়। কিছু সময় যেতেই রুমের মধ্যে প্রবেশ করে কেউ। ধীর পায়ে রোমানের মাথার কাছে হাঁটু গেড়ে বসে, কাপা হাতে রোমানের পুরো মুখে হাত বুলায়। রোমানকে আস্তে ধীরে বিছানার উপর তুলে ঠিকমতো শুইয়ে দেয়। রুমের দিকে এক নজর চোখ বোলায়। আবছা আলোয় রুমের বেহাল দশা ভালো করেই চোখে পড়ছে। রোমানকে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। 2 দিন পর রাত 8:30। শুভ্র সেই সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের একটা জরুরি মিটিংয়ের জন্য সিলেট গিয়েছে। অফিসের কাজ শেষ করে আসতে আসতে 2 দিনের মতো লাগবে। চৌধুরী বাড়িতে তেমন কেউ নেই। রুহি চলে যাওয়াতে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা। রোদ পুরো বাড়ি ঘুরছে একা একা। বাড়ির বন্ধ রুমগুলো খুলে খুলে দেখছে। 3তলায় বাড়ির শেষ কর্নারে একটা রুমের কাছে এসে পা থেমে যায় রোদের। এই রুমটা সেরকম কারোই চোখে পড়েনি, একেবারেই চোখের আড়ালে, আর এই দিকটায় তেমন কেউ আসা যাওয়া করে না। রুমের সামনে বড় একটা তালা ঝোলানো। রোদ দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও সরে যায়। কারো পায়ের শব্দ পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। হাসি বেগম হাতে একটা খাবারের প্লেট নিয়ে আর একটা বোতলে 1 বোতল পানি নিয়ে আশেপাশে তাকাচ্ছে, আর সেই তালা বন্ধ রুমটার দিকে এগিয়ে আসছে। রোদের কপাল কুঁচকে যায়। হাসি বেগম খাবারের প্লেট একপাশে রেখে কোমর থেকে একটা চাবি বের করে বন্ধ ঘরের তালা খুলে আশেপাশে তাকিয়ে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। ঢুকেই সাথে সাথে দরজা বন্ধ করে ফেলে। রোদ আস্তে আড়াল থেকে সরে এসে দরজার সামনে আসে। রুমটায় কোনো জানালাও নেই যে দেখবে। দরজায় কান পাতে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। রোদ দরজা খোলার শব্দ পেয়ে দরজা থেকে সরে যায়।
হাসি বেগম খালি হাতে রুম থেকে বেরিয়ে আসেন। রাগে চোখ মুখ লাল হয়েছে, কিছু একটা বিড়বিড় করে বলেন। রোদ হেনা বেগমের থেকে দূরে থাকায় কিছুই শুনতে পায় না। হাসি বেগম ওই দিক তাকিয়ে নিচে চলে যায়। হেনা বেগম যেতেই রোদও আড়াল করে বেরিয়ে আসে। দরজায় সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে চলে যায়। রোদ শুভ্রের রুমে আসতে দেখে রিয়াকে। রিয়া কেমন তাচ্ছিল্য হেসে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি বলেছিলাম তোমার থেকে আস্তে আস্তে সব কেড়ে নেব। এবার দেখো আমি আর কি কি কেড়ে নেই তোমার থেকে। রোদ সব শুনেও যেন না শোনার ভান করে, রুমের দিকে যেতে নাই। কিন্তু রিয়া রোদের পথ আটকে ধরে। রোদ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে রিয়ার দিকে তাকায়। রিয়া রোদকে ব্যঙ্গ করে বলে, কেমন আছো রোদ? সব কিছু ঠিকঠাক আছে তো? রিয়া যে রোদকে পিঞ্চ মেরে কথাটা বলেছে সেটা রোদ ভালো করে বোঝা যাচ্ছে, কারণ কিছুদিন ধরে রোদকে এগিয়ে যাচ্ছে শুভ্র। রোদের সাথে তেমন কোনো কথা বলছে না, যার জন্য রিয়া রোদকে এমন কথা বলছে। রোদ কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এমন সময় রিয়া ঠাট্টা স্বরে বলে ওঠে, খুব তো বলতে, শুভ্র কখনো আমার কাছে আসবে না। কই গেল তোমার এত বড় বড় কথা? তোমার সেই শুভ্র এখন আমার। রোদ রিয়ার কথায় বিরক্ত হয়ে বলে ওঠে। রিয়া আপু, আমার পথ ছাড়ো, যেতে দাও আমায়। রিয়া রোদের কোনো কথা না শুনে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, শুভ্রকে আমি আমার করে ছাড়বো, আর শুভ্র শুধু আমার। রিয়ার কথা শুনে রোদের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। রিয়ার দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। রোদ রিয়ার কাছে একটু এগিয়ে হাসি মুখে বলে ওঠে, দলিল করা সম্পত্তি আমার, বুঝছো আপু? একবারের জায়গায় দুইবার বিয়ে করছি। আগে আমার জায়গায় আসো, তারপর না হয় এইসবের স্বপ্ন দেখো। রোদ একটু থেকে ভাবলেহীন দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে রিয়া এক কাঁধে হাত রেখে রিয়াকে ব্যঙ্গ করে বলে ওঠে, আচ্ছা আপু, দুনিয়ায় এত বেড়া থাকতে আমার খাওয়া মালটা উপরেই কেন নজর পড়লো তোমার, বলো তো? রিয়া রোদের কথা শুনে রাগে ফুঁসতে থাকে। রোদ রিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ফুল সোনা, আগে রোদের জায়গায় আসো। রোদের কথা শুনে রোদকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে রাগে থাপ্পড় মারতে যায়। রোদ সাথে সাথে রিয়ার হাত শক্ত করে মোচড় দিয়ে ধরে, কিছুটা দূরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রিয়া রাগে এগিয়ে আসে রোদের দিকে। রোদ আর ধৈর্য ধরে রাখতে পারে না, সজোরে থাপ্পড় মারে রিয়ার গালে। রিয়া কিছু দূরে ছিটকে পড়ে ফ্লোরে। রোদ রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, আরে ভাই, তোর যখন এতই দরকার তো অন্যটা ধরে টানাটানি কেন করছিস? নিজে একটা খুঁজে নেই না। আমার অসহায় মাসুম বাচ্চা জামাইয়ের উপর কেন নজর দিচ্ছিস শালি? রোদ রিয়ার দিকে 2 কদম এগিয়ে এসে রাগে গজগজ করতে করতে বলে ওঠে, আমার জামাইয়ের দিকে নজর দিলে তোর চোখ তুলে হাতে ধরিয়ে দেবো আমি, মনে রাখিস। রিয়া রোদকে কিছু বলতে যাবে, কিন্তু পেছন থেকে শুভ্রকে আসতে দেখে নেকা কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে রোদকে উদ্দেশ্য করে বলে, তুমি এসব কি বলছো রোদ? শুভ্র আর তোমার মাঝে আমি কেন আসবো? আর শুভ্রকে আমি কেনই বা তোমার থেকে কেড়ে নেব? হঠাৎ করে রিয়ার এমন কিছু কথা বুঝতেই পারে না। রোদ কিছু না বুঝে ঠায় দাঁড়িয়ে থাকে রিয়ার দিকে তাকিয়ে। রিয়া পুনরায় ন্যাকা স্বরে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ আমি মানছি শুভ্রকে আমি ভালোবাসি, তাই বলে আমি কেন তোমাদের আলাদা করতে যাব? আর কেনই বা শুভ্রকে বিয়ে করতে চাইব? আমি তো জানি শুভ্র শুধু তোমার। প্লিজ তুমি আমাকে ভুল বুঝে মেরো না। রোদ যেন রিয়ার ন্যাকামি আর সহ্য করতে পারে না। রাগে রিয়ার দিকে তেড়ে গিয়ে রিয়ার গলা চেপে ধরে বলে ওঠে, কাল লাগেনি, চুপ কর। মিনিটে মিনিটে রূপ বদলাস না। তোর এই রূপ বদলানো থোতা মুখ ইট মেরে ভোতা করে দিব। রোদ রেগে আরো শক্ত করে গলা চেপে ধরতে যায়। তখনই হাতে কারো শক্ত টান পড়ে। রোদ কিছু বুঝে ওঠার আগেই গালে কারো থাপ্পড় পড়ে। কয়েক সেকেন্ড কি থেকে কি হয়ে গেছে সবকিছু রোদের মাথার উপর দিয়ে যায়। রোদ সামনে তাকাতে অবাকে চরম পর্যায়ে। শুভ্র দাঁড়িয়ে আছে রোদের সামনে। রোদ অবাকের রেশ ধরে বলে ওঠে, আপনি এখানে? শুভ্র রাগে রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর সাহস কি করে হয় রিয়ার গায়ে হাত তোলার, এইসব আজে বাজে কথা বলার? হ্যাঁ, রোদ হতভম্ব হয়ে যায় শুভ্রর মুখে এমন কথা শুনে। রোদের চোখের কোণে পানি টলমল চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রিয়াকে ফ্লোর থেকে হাত ধরে তুলছে, সেটা দেখে রোদের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। রোদ ভাঙা স্বরে বলে,
একটা বাইরের মেয়ের জন্য আপনি আমায় মারলেন? শুভ্র রাগে গর্জে উঠে বলে। কাকে বাইরের মেয়ে বলছিস তুই? শুভ্রের কথা শুনে রিয়া ন্যাকা কান্না করতে শুরু করে, নাক টানতে টানতে বলে। আমাকে আরো অনেক কথা বলেছে শুভ্র। আমি নাকি তোমাকে বিয়ে করতে চাই, রোদ থেকে তোমাকে কেড়ে নিতে চাই। কথাগুলো বলেই ন্যাকা কান্না শুরু করে দেয়। শুভ্র রোদের দিকে কেমন করে যেন তাকায়, আর এদিকে রোদ পদে পদে অবাক হচ্ছে শুভ্রের বলা প্রতিটা কথা শুনে। শুভ্র রোদের দিকে এক নজর তাকিয়ে রিয়ার দিকে তাকায়, তারপর বলে উঠে। রিয়া, তোমাকে রোদের থেকে আমাকে কেড়ে নিতে হবে না। আমি নিজেই তোমাকে বিয়ে করব, সেটা 15 দিনের মধ্যে। শুভ্রের মুখে বিয়ের কথা শুনে রোদ আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে নিজে রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। কিছুদিন ধরে দেখছে শুভ্র রোদকে এগিয়ে যাচ্ছে, তেমন কোনো কথা বলছে না, আর রিয়ার সাথে খুব ঘনিষ্ঠ থাকছে। রোদকে শুভ্র থাপ্পড়টা তেমন জোরে মারেনি। তারপর রোদের ভীষণ কষ্ট শুভ্রের মুখে এমন কথা শুনে। এইভাবেই কেটে যায় 2 ঘন্টা। রোদ নিজের রুমে দরজা বন্ধ করে আছে। কিছুটা সময় যেতে দরজায় কারো টোকা পড়ে। সময় তখন দুপুর পেরিয়ে বিকেল। রোদ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে, কিন্তু বাহির থেকে বারবার দরজা ধাক্কাচ্ছে কেউ। রোদ চোখ মুখ মুছে দরজা খুলে দেয়। দরজার সামনে শুভ্রকে রাগী চোখে থাকতে দেখে রোদের নিভে যাওয়া রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। দরজা ঠেলে বন্ধ করতে যায় রোদ, কিন্তু শুভ্র দরজা ঠেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রোদ রাগে দুঃখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র রোদের কাছে এসে 2 গালে হাত রাখতে যায়। রোদ শুভ্রর হাতে ঝামটা দিয়ে দূরে সরিয়ে দেয়। শুভ্র আবারও কাছে আসতে গেলে রোদ টি টেবিল থেকে ফলের ঝুড়ি আর থেকে ঝুড়ি হাতে নেয়। শুভ্র দুষ্টু হেসে রোদের কাছে গিয়ে এক হাত দিয়ে রোদের কোমর পেঁচিয়ে ধরে। রোদ নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে থাকে। শেষমেশ দুইজনে বেডের উপর এক হাতে ছুরি। রোদ শুভ্রের বুকের উপর চেপে বসে। রাগে ফুঁসতে ফুঁসতে শুভ্রের মাথায় চুল চেপে ধরে বলে ওঠে। আমার কাছে এসেছিস কেন? হ্যাঁ, বিয়ে করবি না তো রিয়া খালাম্মাকে? তো যা না, বিয়ে কর। সে কি সব বলছো বউ? আমি তো বিবাহিত। আমি কেন ওই খালাম্মাকে বিয়ে করতে যাব? শুভ্রের কথা যেন রোদের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করে। রোদ ছুরি হাতে নিয়ে শুভ্রের গলায় চেপে ধরে রাগে রি রি করতে করতে বলে। আমাকে কি বাংলা সিনেমা সাবানা পেয়েছিস যে অন্য মেয়েকে বিয়ে করতে চাইবি? আর আমি মুখে আঁচল চেপে কাঁদবো আর বলবো যাও অন্য মেয়েকে বিয়ে করো, আমি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছি? হ্যাঁ। শুভ্র রোদের কথা শুনে ভয়ে ভয়ে বলে ওঠে। একদম না বউ, তুমি সাবরা হবে কেন? তুমি তো রিয়া খান। আমি আর এক বিয়ে কেন করতে যাব বলো? আগে জান বাঁচা ফরজ। শুভ্র রোদের কথা শুনে রেগে আরো জোরে গলায় ছুরি চেপে ধরে। শুভ্র রোদের মন অন্যদিকে নেওয়ার জন্য হুট করে বলে ওঠে। রিয়া, তুমি এখানে? রোদ সাথে সাথে পিছনের দিকে তাকায়। রোদ পিছনে তাকাতে রোদের হাত থেকে সাথে সাথে ছুরিটা নিজের হাতে নিয়ে নেয় শুভ্র। রোদ কিছু বুঝে ওঠার আগে রোদ কিছু বলতে যাবে, তখনই শুভ্র রোদকে বিছানায় ফেলে, নিজের সাথে চেপে ধরে। এক নজর নিজের হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে রোদের দিকে তাকায়, তারপর বলে ওঠে। ফল কাটা ছুরি দিয়ে স্বামীর খুন করতে এসেছেন? এটা দিয়ে তো মনে হয় না ঠিকমতো ফলও কাটবে ম্যাডাম। তো এই ছুরি দিয়ে গলা কিভাবে কাটবেন বলুন তো? রোদ ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু শুভ্র আরো শক্ত করে চেপে ধরে। রোদের নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছু বলতে গিয়ে বলতে পারছে না। রোদ শুভ্রের দিকে তাকিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। শান্তি লাগতে আছে বউ, একটু সুখ দিবে যান, খুব কষ্ট হচ্ছে আমার। রোদ রাগে দাঁতে দাঁত চেপে বলে। আমার কাছে কোনো সুখ নেই, রিয়া খালাম্মার কাছে যান, সে ভালোভাবে সুখ দিতে পারবে। চুপ থাক শালি, সাহস তো কম না, জামাইয়ের মুখে মুখে তর্ক করিস। যত দোষ নন্দ ঘোষ, আপনি যদি অন্য মেয়েকে বিয়ে করতে পারেন তো আমিও পারবো অন্য কাউকে বিয়ে করতে, বাস। আরো কিছু বলতে পারলো না রোদ। তার আগে রোদের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে শুভ্র। সদরে কামড় বসায় ঠোঁটে। রোদ গলা কাটা মুরগির মতো ছটফট করছে। 5 মিনিট পর রোদে ঠোঁট ছেড়ে দেয়। শুভ্রা বরকত চোখ খুনিয়ে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদ ব্যথায় কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। শুভ্র রোদের চুলে হাত দিয়ে শক্ত করে চুল। রোদ ব্যথায় কুকিয়ে উঠে বলে। তোর ওই মুখে যদি অন্য কারো নাম শুনি তো সত্যি করে বলছি জানে মেরে দেবো তোকে আমি। নিজে বলতে পারে, আমি বললেই যত দোষ। ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়। আপনি শুধু আমায় আঘাত করতেই পারেন। রোদের কথা শুনে শুভ্র রোদের গায়ে থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে বুক মাথা রাখে। রোদ কাপা কাপা কণ্ঠে বলে ওঠে। কি 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 করছেন আপনি? আপনি তো বললেন ম্যাডাম, আমি নাকি আপনাকে শুধু আঘাত করি, আঘাত ছাড়া কিছুই করতে পারি না। এগুলো বলে শুভ্র রোদের জামার চেনে হাত রাখে।
রোদ ভয়ে ভয়ে চোখ বড় বড় করে ফেলে, ভয়ে ঢোক গিলে বলে ওঠে, কি করছেন এসব দিনে দুপুরে? আমার জন্য দিন আর দুপুর নেই, আমার এখন তোমাকে চাই, মানে চাই। না প্লিজ এমন করবেন না, আমি চাই না। আমি কি তোর অনুমতি চাইছি? হ্যাঁ, রোদ কিছু বলতে যাবে, শুভ্র রোদকে থামিয়ে দিয়ে বলে, আর একটা কথা যদি মুখ দিয়ে বের করিস 400 গ্রাম, তো এক আছাড় দিয়ে তোর শরীরের হাড় ঘরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। রোদ আর কিছুই বলে না, সে ভালো করেই জানে আর কিছু বললেও লাভ হবে না, চুপচাপ সহ্য করতে থাকে শুভ্রের করা রোমান্টিক অত্যাচার। বিকেল 4:30, নদীর একপারে দাঁড়িয়ে আছে নিলয়, হাতে একটা লাল গোলাপ নিয়ে। সেই এই 4টা থেকে অপেক্ষা করছে নীলার জন্যে। দূর থেকে চোখ যায় নীলা শাড়ি পরেছে, মাথায় নীলা হিজাব রেখে তার দিকেই আসছে। নীলাকে আসতে হাতে থাকা ফুলটা পেছনে লুকিয়ে ফেলে। নীলা নিলয়ের সামনে এসে দাঁড়ায়, নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন বলুন কি হয়েছে, আর আমাকে এখানে কেন আসতে বলেছেন? নিলয় নীলার কথা শুনে হাঁটু গেড়ে নীলার সামনে বসে পড়ে। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় নীলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই যে আকাশ বাতাস, গাছপালা, পশু পাখি, চাঁদ, সবকিছু সাক্ষী রেখে। এই বিকালবেলা চাঁদ কোথায় পেলেন? নীলার কথা শুনে হতভম্ব খেয়ে যায় নিলয়। গলা খাকারি দিয়ে হাসার চেষ্টা করে বলে, না মানে সরি, আমি আবার বলছি। নিলয় গলা ঝেড়ে চোখ বন্ধ করে বলে ওঠে, গরু যেমন পানি ছাড়া বাঁচে না, ছাগল যেমন ঘাস ছাড়া বাঁচে না, আমিও বাঁচবো না তোমায় ছাড়া। আই লাভ ইউ নীলা। পেছন থেকে ফুল বের করে সামনে ধরে নীলা নিলয়ের হাতে ফুল গাছের ডাল থেকে ফিক করে হেসে দেয়। নীলার হাসির শব্দ পেয়ে সামনে চোখ খুলে তাকায়। নিলয় হাতে তার ফুল নেই। বসা থেকে উঠে দাঁড়ায়, আশেপাশে তাকায়, পেছনে ফিরে তাকাতেই দেখে পেছনে একটা ছাগল বাঁধা। আর সেই ছাগল তার ফুল মনের সুখে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নিলয় ফুল আনতে ছাগলের কাছে যায়। ছাগলটা নিলয়কে দেখে দৌড় দেয়। পেছন পেছন নিলয় ছাগলের পিছনে দৌড়ায়। পিছন থেকে নীলা হাসতে হাসতে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে, জোরে জোরে চিৎকার করে বলে ওঠে, এই যে মিস্টার হাদারাম, আপনি ছাগলের থেকে ফুল নিয়ে আসুন, আমি গেলাম। রাত 12টা কি 12:30। রোমান নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দূর আকাশের দিকে তাকিয়ে। আকাশে আজ হাজার হাজার তারার মেলা। রোমান আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, দেহ হত্যা করা মহাপাপ, তাই আমি আমার মনকে হত্যা করেছি। রুহি, তুই যে না, এই কথা আমি মানি না আর মানবো না। আমি অপেক্ষায় আছি, তুই ফিরে আসিস। আমি মানুষ তো, তাই অপেক্ষা করি। ফেরা না ফেরা তোর ইচ্ছে। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি জমে। রোমানের চোখের পলক ফেললেই পানি পড়বে এমন উপক্রম। রোমান নিজেকে স্বাভাবিক করে রুমের ভিতরে, রুমের প্রতিটা দেয়ালে রুহির ছবি লাগানো। রোমান প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করে। আত্মহত্যা মহাপাপ, না হলে সেই কবেই সে শেষ করে ফেলত। কয়েকবার নিজেকে শেষ করতেও চেয়েছিল, কিন্তু পারেনি। সে আর বাঁচতে চায় না, সে তার রুহির কাছে যেতে চায়। অনেকটাই ভেঙে পড়েছে রোমান। আগে সে পরিপাটি ছেলেটা আর নেই। রুহি চলে গিয়েছে, সাথে করে রোমানের হাসি খুশি নিয়ে গেছে। রোমান রুহির ছবি জড়িয়ে বিছানার উপর শুয়ে পড়ে। এদিকে রোদ নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। শুভ্র সেই বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত আসেনি। রোদ সেই সব কিছুই ভাবছিল। আজ বেশ কিছুদিন ধরে শুভ্র রোদকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে কথা বলছে না, রোদকে একরকম ইগনোর করে চলছে। শুভ্রের এমন পরিবর্তন রোদ যেন মানতে পারছে না। বুকের ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়, আনমনে চোখের কোণে পানি চলে আসে। রোদ কিছু একটা ভেবে নিজের রুম থেকে বের হয়ে যায়, শুভ্রের রুমের দিকে যায়। শুভ্রের রুমের দরজা হালকা চাপানো। রোদ দরজা ঠেলে রুমের ভিতরে যেতেই 2 পা পিছিয়ে যায়। রিয়া শুভ্র দুজনকে জড়িয়ে আছে। রোদ একরকম রাগে ক্ষোভে শুভ্রের কাছে গিয়ে রিয়াকে শুভ্রের কাছ থেকে ছাড়িয়ে ঠাস ঠাস থাপ্পড় মারে রিয়ার গালে। এত রাতে শুভ্রের রুমে রোদকে কেউ আশা করেনি। রিয়া থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মুখ থুবড়ে। মুখ থুবড়ে। রোদের চোখে পানি। রোদ শুভ্রের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, চরিত্রহীন পুরুষ, মধ্যরাতে অন্য একটা মেয়ের সাথে নোংরামো করছেন আপনি। কথা শেষ করার আগে শুভ্র পরপর রোদকে 2টা থাপ্পড় মারে। রোদ ফ্লোরে পড়ে যায়, নাক দিয়ে রক্ত ঝরছে। রিয়া পাশে গালে হাত দিয়ে নাকা কান্না কাচ্ছে। রোদ ফ্লোর থেকে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, তোর মতো একটা রাস্তার মেয়ে সাহস কি করে হয় রিয়ার গায়ে হাত তোলার? রোদ ফ্লোর থেকে আস্তে করে উঠে দাঁড়ায়। শুভ্র সামনে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, আমি আপনার বউ, আর আমার কোনো সাহসের দরকার নেই ওর মতো নোংরা মেয়েকে মারতে। রোদের এমন কথা বলাতে শুভ্র যেন আরো খেপে যায়। রোদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে ওঠে, কে বউ? কার বউ?
শুভ্র চৌধুরী বউ হতে যোগ্যতা লাগে, তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, রোদ শুভ্রের কথা শুনে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, 2 কদম পা পিছিয়ে যায়। রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। শুভ্র রোদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি যাই করি না কেন তোর কোনো অধিকার নেই আমাকে কিছু বলার। আরে হ্যাঁ, শুনে রাখ, আমি রিয়াকে বিয়ে করছি এই কিছুদিনের মধ্যে। শুভ্রের এমন পরপর কথায় রোদ থমকে যায়, কাপা কাপা স্বরে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন শুভ্র ভাই? আমি থাকতে আপনি অন্য কাউকে বিয়ে করতে পারেন না? শুভ্র যেন রোদের কথায় তেতে উঠে দাঁত কিরমির করে বলে। আমি কি বলেছি তোকে ভালোবাসি? শুভ্রের এই একটা কথায় রোদের পুরো পৃথিবী থমকে যায়। রোদ শুভ্রের দিকে এগিয়ে এসে বলে ওঠে, আপনি আমায় ভালোবাসেন শুভ্র ভাই, আমি জানি আপনি মিথ্যে বলছেন। শুভ্র হাত দিয়ে রোদকে সরিয়ে দিয়ে বলে ওঠে। আমি কি তোকে কখনো বলেছি যে তোকে ভালোবাসি? রোদ শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে বলে ওঠে, না না, আপনি মিথ্যে বলছেন। আপনি এতদিন এত কিছু তাহলে কি ছিল? এসব কখনো মিথ্যে হতে পারে না। শুভ্র রেগে রোদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, এতদিন যা ছিল সব নাটক। তুই কি করে ভাবলি আমি আমার মায়ের খুনিকে ভালোবাসবো? তোর মতো সস্তা একটা মেয়েকে আমি ভালোবাসবো? এই শুভ্র চৌধুরী, ইম্পসিবল। রোদ ফ্লোরে মুখ থুবড়ে পড়ে আছে, আস্তে করে বসে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে কাপা কাপা স্বরে বলে, খুব বেশি কি দরকার ছিল এমন মিথ্যা নাটক করার? এর থেকে আপনি আমাকে মেরে ফেলতেন। এতই যখন ঘৃণা পাত্র আপনার, আমাকে মিথ্যে ভালোবাসার লোক কেন দেখালেন শুভ ভাই? রোদ কাঁদছে। তীব্র কিছু পেয়েও হারিয়ে ফেলার কষ্ট আর নিজেকে ঠিক রাখতে পারছে না। এক নিমিষে বিষাদ নেমে এলো তার জীবনে। শুভ্র রোদের কথায় হেসে বলে ওঠে, তোকে মেরে ফেলে তো মেরেই ফেললাম, কিন্তু বেঁচে থেকে প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা সহ্য করার মতো মজাই তো আলাদা, তাই না? সারা জীবন ভালোবাসা না পাওয়ার কষ্টে তুই তিলে তিলে শেষ হবি। কখনো কারো ভালোবাসা পাবি না তুই। তোর মতো মেয়েকে কেউ ভালোবাসবে না। রোদ শুভ্রের চোখের দিকে তাকায়। এই শুভ্রকে সে চিনতে পারছে না, বড্ড অচেনা লাগছে। রোদের চোখ দিয়ে পানি পড়ছে, কোনোভাবে চোখের পানি আটকে রাখতে পারছে না। রোদ এক হাত দিয়ে বারবার চোখ মুছতে মুছতে ভাঙা গলায় বলে, আপনি ঠিকই বলছেন। আমার মতো এতিমকে কেউই বা ভালোবাসবে? রোদ একটু থেমে আবারও বলে ওঠে, ইস, কতটা বোকা আমি! আপনি আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলেন, আর আমি আপনার মিথ্যা দিয়ে কত স্বপ্ন সাজিয়েছি। আচ্ছা, খুব বেশি কি অপরাধ ছিল আমার, যার জন্য এমন করলেন? এর থেকে মেরে ফেলতেন আমায়, মরে যেতাম আমি। শুভ্র কোনো কিছু বলছে না। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। রোদ শুভ্রর কাছে এসে শুভ্রের 2 বাহু ধরে বলে ওঠে, আপনি আমাকে কেন ভালোবাসলেন শুভ ভাই? আমি তো আপনাকে ঠকাইনি, অন্য কাউকে কখনো সুযোগ দেইনি আমি, তাহলে এমন কেন করলেন? কথাগুলো বলতে বলতে শুভ্রর বুকে মাথা রাখে। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, আর তুই কি করে ভাবছিস আমি তোকে ভালোবাসবো? এতদিন তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তোর সাথে সংসার করার নাটক করেছি আমি। শুভ্র একটু থেমে বলে ওঠে, আর হ্যাঁ, আমি তো তোকে কখনো বলিনি যে তোকে ভালোবাসি। তো কানের কাছে এসে এইসব থার্ড ক্লাস কথাবার্তা না বলে রুম থেকে বের হ, যা। সবকিছু কি তাহলে মিথ্যে ছিল? সবকিছু মিথ্যা ছিল। তোর প্রতি এতদিন ভালোবাসা তো দূরের কথা, এক ফোঁটা মায়াও জন্মায়নি। কথাগুলো বলেই শুভ্র আর তার আয়না রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রিয়া পাকা হাসে। রোদের কাছে এগিয়ে এসে বলে ওঠে, কি বলেছিলে? শুভ্র শুধু তোমার? কত বড় বড় কথা বলেছিলে, কই গেল তোমার বড় কথা? হ্যাঁ, আমার শুভ্র আমার কাছেই এসেছে। আর শোনো রোদ, শুভ্র আর আমি মিলে তোমার সাথে এই নাটকটা করেছি যাতে তোমায় শাস্তি দিতে পারি। কথাগুলো বলেই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধপ করে ফ্লোরে বসে পড়ে। শুভ্রের বলা শেষ কথাগুলো রোদের কানের কাছে বাজছে। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, ইট কাঠ পাথরের প্রাণহীন ঘরের প্রতিটা মানুষ মায়া জড়িয়ে পড়ে। আমি কি তার থেকেও বেশি প্রাণহীন? সকাল 7টা কি 7:30। আড়মোড়া ভেঙে ঘুম ভাঙে অয়নের। বুকের উপর ভারী কিছু অনুভব হতে কপাল কুঁচকে যায়। ধরফরিয়ে উঠে বসে। সামনে জুইকে দেখে রাগে চোয়াল শক্ত করে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? জুইয়ের ঘুমের রেশ এখনো কাটেনি। জুই ঘুমো ঘুমো কণ্ঠে বলে, কি করব, জামাইয়ের সাথে প্রেম করছি। অয়ন রাগে তেতে উঠে ঠাস ঠাস করে 2 গালে থাপ্পড় মারে। সাথে সাথে বিছানার উপর হয়ে পড়ে। গালে হাত দিয়ে কাঁদো কাঁদো হয়ে অয়নের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে মারলেন?
অয়ন যেন আর সহ্য করতে পারে না। এই 1 মাস ধরে পাগল বানিয়ে ছাড়ছে অয়নকে, আঠার মতো লেগে আছে অয়নের পিছনে। অয়ন কিছু বলতে চেয়ে বলতে পারছে না, সারাক্ষণ কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলে ঘ্যান ঘ্যান করা, হুটহাট এসে জড়িয়ে ধরা, সবকিছুতে অয়ন ভীষণ বিরক্ত। আজকে যেন জয়ী সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে অয়নের। অয়ন রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নির্লজ্জ মেয়ে, লজ্জা সরম কি কিছু নেই? অবিবাহিত একটা ছেলের রুমে এসে এই রকম নোংরামো করছো? বের হয়ে যাও রুম থেকে, তা না হলে ঠাটিয়ে আর একটা চর মারবো। জুয়ের চোখে পানি। বিছানা থেকে উঠে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 8টা, ড্রয়িং রুমে সবাই বসে আছে। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে আসে শুভ্র। চোখে মুখে কেমন গম্ভীরতা। শুভ্র, হেনা বেগম, আরাফ চৌধুরী সামনে এসে দাঁড়ান। ড্রয়িং রুমে সবাই আছে। শুভ্র হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদি, আমি বিয়ে করতে চাই। হেনা বেগম কপাল কুঁচকে তাকায় শুভ্রের দিকে। শুভ্র হেনা বেগমের দৃষ্টি উপেক্ষা করে বলে ওঠে, 7 দিনের মধ্যে আমি রিয়াকে বিয়ে করব। হেনা বেগম শুভ্রের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায়। কি সব বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তোর মাথা ঠিক নেই শুভ্র। তুই ভুলে যাচ্ছিস রোদ তোর বিয়ে করা বউ। শুভ্র তাচ্ছিল্য করে হেসে বলে ওঠে, একজন খুনি কখনো আমার বউ হতে পারে না। কথাগুলো শেষ করার আগে হেনা বেগম ঠাস করে থাপ্পড় বসায় শুভ্রের গালে। হেনা বেগম রাগে চোয়াল শক্ত করে বলেন, বিয়েটা কি তুই পুতুল খেলা পেয়েছিস যে যখন ইচ্ছে বিয়ে করলাম আবার যখন ইচ্ছে হলো ছুলে ফেলে দিলাম? হ্যাঁ, পুতুল খেলায় আমার ইচ্ছা হয়েছে, তাই ওই খুনিকে নিয়ে খেলেছি। আর শুনে রাখো দাদি, আমি রিয়াকে বিয়ে করব, সেটা খুব তাড়াতাড়ি। হেনা বেগম শুভ্রের এমন আচরণ যেন মেনে নিতে পারছে না। শুভ্রের প্রতিটা কথায় তার গায়ের রক্ত টকবক করে ফুটছে। রোদ তোর বিয়ে করা স্ত্রী, একটা বউ থাকতে তুই কখনোই আরেকটা বিয়ে করতে পারিস না। শুভ্র তাচ্ছিল্য হেসে বলে ওঠে, দরকার হলে কি ডিভোর্স দিয়ে আমি রিয়াকে বিয়ে করব, তারপরে ওই খুনিকে আমার চাই না। কথাগুলো বলেই শুভ্র বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ এতক্ষণ রান্নাঘরে ছিল। নিজের চোখের পানি আর সামলায় রাখতে পারছে না। দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। রোদের পিছু পিছু নীলাও আসে। নীলা কিছুক্ষণ আগে চৌধুরী বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে প্রবেশ করতে শুভ্র আর হেনা বেগমের কথা কানে আসে। রোদ রুমে গিয়ে ফ্লোরে বসে পড়ে। ডিভোর্সের কথা শুনেই যেন তার পুরো পৃথিবী থমকে যায়। নীলা রোদের কাছে দৌড়ে আসে। রোদ নীলাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, আমাকে শুভ্র ভাই ভালোবাসে, ভালোবাসে না নীলা? রোদের সাথে সাথে নীলাও কাঁদছে। রোদ নীলাকে ছেড়ে দিয়ে বলে, আমি এতিম তো, আমার কোনো যোগ্যতা নেই, তাই হয়তো ভালোবাসে না আমায়। আচ্ছা নীলা, আমাকে একটু ভালোবাসতে খুব বেশি বেশি কি ক্ষতি হয়ে যেত বল না? কি হলো, চুপ করে আছিস যে? বল না। জানিস নীলা, আমার না এই বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে। আমার সাথে কেন এমন করলো? আমি সহ্য করতে পারছি না নীলা। নীলা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ রোদ, একটু শান্ত হ। রোদ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, কি করে সইব আমি এই যন্ত্রণা? কি করে নিজের স্বামীর সামনে অন্য নারীকে দেখবো আমি? কিভাবে সহ্য করবো আমি? রোদ বসা থেকে উঠে ফের বলে, এর থেকে ভালো আমি মরে যাই, তাহলেই ভালো হবে। কথাগুলো বলে টি টেবিল থেকে ছুরি বের করে হাতে ধরে। এমন সময় রোদের চোখে সামনে অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরে পড়ে যেতে নেয়। এমন সময় নীলা রোদকে ধরে ফেলে। রোদ অজ্ঞান হয়ে পড়ে আছে নীলার কোলে। নীলা রোদ বলে চিৎকার করে রোদকে জাপটে ধরে রোদকে আস্তে করে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। নীলা টি টেবিল থেকে গ্লাসে পানি এনে রোদের চোখে মুখে ছিটিয়ে দেয়, কিন্তু রোদের সেন্স ফিরছে না। নীলা রুম থেকে বেরিয়ে হেনা বেগমের রুমের দিকে একরকম দৌড়ে যায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে রিয়া আর হাসি বেগম নিজেদের রুমে বসে কিছু একটা নিয়ে গভীর আলোচনা করছে। রিয়া হাসি বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, অবশেষে শুভ্রকে দিয়ে রোদকে ভুল বোঝাতে পেরেছি। তোমাকে বলেছিলাম না খালামণি, শুভ্রকে আমার করেই ছাড়বো। দেখেছো তো, আমি রোদ আর শুভ্রকে আলাদা করে ফেলেছি। হাসি বেগম ভাবলেশীনভাবে বলে ওঠে, তারপর আমার কেমন জানি খটকা লাগছে, হঠাৎ করে শরীরে এমন পরিবর্তন মানতে পারছি না। রিয়া হাসি বেগমের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ নিয়ে বলে ওঠে, আরে ইয়ার, তুমি চাপ নিও না, শুভ্রকে আমার বশে করে ফেলেছি। আর এখন শুধু বিয়েটা হোক, তারপর সমস্ত সম্পত্তি নিজের নামে করে ওই শুভ্রকেও আমাদের পথ থেকে সরিয়ে দেব। হাসি বেগম আর কিছু বলে না। রিয়া হাসি বেগমের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে যায়। মনে মনে সে কি করবে সবকিছু ভেবে রেখেছে। নীলা হেনা বেগমকে রুমে নিয়ে ঢুকতে দেখে রোদ রুমে নেই। হেনা বেগম নীলা মিলে তড়িঘড়ি করে রুমের ভেতরে ঢুকে। রুমে ঢুকতে ওয়াশরুম থেকে পানির শব্দ কানে আসে। কিছুক্ষণের মধ্যে রোদ ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে বের হয়। হেনা বেগম রোদের কাছে এসে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে,
কি হয়েছে তোর? রোদ হেনা বেগমের দিকে তাকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলে ওঠে, কিছু হয়নি নানু, এমনি একটু সিক ছিলাম, তাই হয়তো সেন্স ছিল না। নানু, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাব। হেনা বেগমকে আর কিছু বলতে না দিয়ে বলে ওঠে, প্লিজ নানু, ঠিক আছি আমি, আমায় নিয়ে ভাবতে হবে না তোমাদের, যাচ্ছি আমি। রোদ আর কোনো কিছু না বলে কাঁধের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। নীলা রোদকে পিছনে ডাকলে রোদ থেমে পিছনে না তাকিয়ে বলে ওঠে, আমার জরুরি একটা কাজ আছে নীলু, এসে তোর সাথে কথা বলবো। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগম আর নীলা রোদকে এত স্বাভাবিক দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু সময়ের ব্যবধানে রোদকে চিনতে পারছে না। হেনা বেগম নীলা দীর্ঘশ্বাস ফেলেন। রোদের রুম থেকে বেরিয়ে নিজ গন্তব্যে চলে যান। এইদিকে রোদ বাসা থেকে বেরিয়ে রিক্সা ধরে একটা হসপিটালের সামনে আসে। রিক্সা থেকে নেমে হসপিটালের ভেতরে যায়। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রোদ। কিছুক্ষণের মধ্যে রিপোর্ট আসে। রোদ ডাক্তারের চেম্বারে গিয়ে বসে। ডাক্তার রোদকে দেখে হাসি হাসি মুখ নিয়ে বলে ওঠে, মিসেস রোদ, অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন। রোদ বসা থেকে দাঁড়িয়ে যায়, সাথে সাথে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি কি বলছেন ডক্টর? আই এম শিওর মিসেস রোদ, আপনি প্রেগন্যান্ট। কথাগুলো বলে ডক্টর রিপোর্ট রোদের হাতে দেয়। রোদ কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা হাতে নিয়ে দেখে স্পষ্টভাবে লেখা 2 মাসে প্রেগনেন্ট। ডক্টর রোদকে আরও কিছু কথা বলে। রোদ ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসে। বারবার রিপোর্টের দিকে তাকাচ্ছে আর নিজের পেটে হাত দিচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কান্না গলার কাছে দলা পাকিয়ে আছে। একসময় আর নিজের মধ্যে কান্না চেপে রাখতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। পেটে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, কি নাম দিব এই সন্তানের, আর কাকেই বা বলবো? যে সময়টা আমার স্বামী বেশি প্রয়োজন, সেই সময়ই আমার পাশে নেই সে। রোদের এমন কান্না দেখে আশেপাশের মানুষ কেমন করে আর চোখে তাকিয়ে আছে। রোদ চোখের পানি মুছে বিড়বিড় করে বলে ওঠে, আমার এই অন্ধকার জীবনে এক টুকরো আলোর হদিস নিয়ে তুই আমার জীবনে এলি। যাই হয়ে যাক, পৃথিবীর সব আলো দেখাবো। আমার পাশে তোর বাবার কোনো প্রয়োজন নেই, আমি একাই তোর জন্য যথেষ্ট। কথাগুলো বলেই হসপিটাল থেকে বেরিয়ে আসে। মনে মনে বলে ওঠে রোদ, আপনি কখনো জানতেই পারবে না আপনার সন্তান আমার গর্ভে। সন্তান থাকতেও আমি সন্তান হারা করে রাখবো আপনাকে। এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। রোদ নিজের পেটে হাত দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি আমার সন্তানের জন্য বাঁচবো, সন্তান নিয়ে বাঁচবো। আমার জীবনে কোনো পুরুষের দরকার নেই, আর না কারো ভালোবাসার। চৌধুরী বাড়ি। কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকে রোদ। বাড়িতে ঢুকে অবাক। বাড়িতে সবকিছু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রোদ কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। করিডোর দিয়ে নিজে রুমে যেতে নিলে রিয়া সামনে আসে। রোদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, আজ রাতে পার্টি হবে, আর আমার আর শুভ্র বেবির এঙ্গেজমেন্ট হবে। রোদ বিরক্ত হয়ে বলে ওঠে, তো আমি কি করব? তুই তোর বেবিকে নিয়ে এঙ্গেজমেন্ট কর, না কোলে তুলে ফিডার খাওয়া, তাতে আমার কি? রিয়া রোদের এমন উত্তর আশা করেনি। রিয়া রোদকে খুঁচিয়ে আবারও বলে ওঠে, তোর প্রাণপ্রিয় স্বামীকে আমি বিয়ে করেছি, কষ্ট হচ্ছে না তোর? রিয়া তাচ্ছিল্য হেসে বলে ওঠে, ইস রে, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। কষ্ট পাস না, তোকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দেব। শুভ্রকে বলে একেবারে বের করে দেব না। রোদের রাগে শরীর জ্বলছে। ইচ্ছে তো করছে এই মেয়েকে এখনই একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিতে। রোদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া আবারও বলে ওঠে, শুভ্রকে আমি বিয়ে করেছি, আর কিছুদিনের মধ্যে তারপর থেকে শুভ্র আমার। রোদ হাসে রিয়ার দিকে তাকিয়ে। রোদের এমন হাসি রিয়া এই সময় আশা করেনি। ভ্রু কুচকে রিয়া রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই হাসছিস? তো আমি কি করব? কষ্ট হচ্ছে না? রোদ রিয়ার মুখে এমন কথা শুনে হো হো করে হেসে দেয়। রিয়া অবাকে চরম পর্যায়ে। রোদ নিজের হাসি থামিয়ে বলে ওঠে, কষ্ট তো আমার তোর জন্যই হচ্ছে। মানে কিছু না, তবে একজন বিবাহিত ছেলেকে বউ আছে জানা সত্ত্বেও বিয়ে করছিস, এতেই প্রমাণ হয় কত বড় নির্লজ্জ বেহায়া রাস্তার মেয়ে তুই। রোদ, গলা নামিয়ে কথা বল। তুই কি আমাকে অপমান করছিস? এক্স্যাক্টলি, এই তো বুঝতে পেরেছিস। যদি অপমান হতে না চাস তো আমার সামনে থেকে সর। কথাগুলো বলে রিয়া সামনে থেকে সরে রুমের ভেতরে ঢুকে শব্দ করে দরজা লাগায় রোদ। রুমে ঢুকে রোদ মুখে হাত দিয়ে ফুপিয়ে উঠে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। না না, আমি কাঁদবো না। বেঈমানদের জন্য চোখের পানি ফেলতে নেই, ঘৃণা করতে হয়। আমি আর কাঁদবো না, ঘৃণা করি আমি। রোদ চোখ মুখ শক্ত করে ফেলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। পেটে হাত দিয়ে আনমনে হাসে। তোর জন্য তোর মা বাঁচবে,
আজকের পর থেকে তোর মায়ের অন্য এক রূপ দেখবে সবাই। আমি আর কষ্ট পাবো না, আর না কাঁদবো। রাত 11টা কি 11:30। চৌধুরী বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িতে বিভিন্ন ধরনের গেস্ট আসছে। ড্রয়িং রুমে খুব সুন্দর করে এঙ্গেজমেন্টের জন্য সাজানো হয়েছে। শুভ্র কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছে। শুভ্রকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, সে খুশিতে বিয়ে করছে না চাপে পড়ে। শুভ্র নিজের রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। এদিকে রোদের রুমে নীলা বসে আছে। রোদকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু রোদের মধ্যে কোনো ভাবান্তর নেই। নীলা বিরক্ত হয়ে বলে ওঠে। রোদ, কি হচ্ছে এইসব? রোদ নিজের রুমে টুকিটাকি কাজ করছিল। রোদ নীলার দিকে তাকিয়ে বলে ওঠে। কি হচ্ছে? তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না? কি দেখবো? রোদ, আমি তোর সাথে মশকরা করছি না। কি হয়েছে বলবি তো? শুভ্র ভাইয়া অন্য কাউকে বিয়ে করছে রোদ। তো আমি কি করব? আমার সাথে কি তুই মজা করছিস? একদমই না। তাহলে তুই কিছু বলছিস না কেন? কেন তুই এই বিয়েটা আটকাচ্ছিস না? নীলার কথায় রোদ দীর্ঘশ্বাস ফেলে। নীলার দিকে এগিয়ে এসে নীলার পাশে বেডের উপর বসে। নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে। কিসের বিয়ে আটকাবো বলবি? যে নিজ থেকেই অন্য কাউকে বিয়ে করছে তাকে আটকে কি বা লাভ হবে? সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না নীলু? আমাকে ভালোবাসে ওই লোক, সে যাকে ভালোবাসে তাকেই না হয় বিয়ে করুক। তুই শুভ্র ভাইয়ের বিয়ে করা বউ। আগে ছিলাম, এখন আর নেই। মানে কি সব বলছিস তুই? মাথা ঠিক আছে? আগে ঠিক ছিল না, তবে এখন ঠিকই আছে। তুই শুনলি না সে আমায় ডিভোর্স দিবে? তো সেখানে আমি কি করে তার বউ হই? রোদ, তোর কি কষ্ট হচ্ছে না? শুভ্র ভাইয়া অন্য কাউকে বিয়ে করছে। কি করে এই সব কিছু চোখের সামনে দেখবি বল? তুই তো ভাইয়াকে ভালোবাসিস রোদ, কি করে তাকে অন্য কারো হতে দিবি? রোদ তাচ্ছিল্য হাসে, তারপর বলে। যে পুরুষের আমি থাকার পরেও অন্য নারীর প্রয়োজন হয়, সেই পুরুষ কখনোই আমার ছিল না, আর না আমি তাকে ভালোবাসি। রোদ একটু থেমে আবারও বলে ওঠে। সে কখনোই আমার ছিল না, আর যে আমার না তাকে হাজার চেষ্টা করেও আমার করতে পারবো না আমি। কথাগুলো বলতে বলতে রোদের গলা কেঁপে ওঠে। নীলা কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদ নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে। একটা কথা জানিস নীলু? কি? নসিবে না থাকলে কিছু জিনিস পেয়েও হারিয়ে ফেলতে হয়, আর আমিও সেই কাতারেরই মানুষ, বুঝতে পেরেছিস? তবে কেন জানি না সে আমার না, তারপরেও কেন জানি তাকে আমারই মনে হয়। হয়তো ভালোবেসেছি এই জন্যে, তবে একটা আফসোস রয়েই যাবে। তাকে ভালোবেসে কলঙ্ক দাগ গায়ে মেখেছি আমি। সবার কাছে ছোট হয়েছি, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছি, লোকের কটু কথা শুনেছি, কিন্তু তাকে আমি পাইনি। কেন পেলাম না? কেনই বা সে আমার হলো না? এই একটাই আফসোস। কথাগুলো বলতে বলতে রোদের চোখের কোণে পানি চলে আসে। রোদ নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে। আচ্ছা বাদ দে তো এসব, নিচে যান, নিচে অনেক মেহমান এসেছে, সেখানে গিয়ে এনজয় কর যা। কথাগুলো বলে রোদ আর নীলা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। নীলা রোদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীলা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সে কোনো কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে শুভ্রের এমন পরিবর্তন, রোদের এমন আচরণ, সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সময় ঠিক রাত 11:30। শুভ্র ফ্রেশ হয়ে নিজের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ব্যালকনি থেকে নিজের রুমে আসে। তখন এই দরজা ঠেলে রোদ শুভ্রের রুমে ঢুকে। রোদকে এই সময় এই জায়গায় দেখে শুভ্রের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। রোদের দিকে তাকিয়ে বলে ওঠে। তুই এখানে? জি আমি। কেন এসেছিস আমার রুমে? এখনই বেরিয়ে যা আমার রুম থেকে। রোদ শুভ্রের কথা শুনে তাচ্ছিল্য হাসে। যে লোকটা একদিন এই রুমে জোর করে আটকে রেখেছিল, সে আজ তাকে রুমে আসার জন্য অপমান করছে। সময় পরিবর্তনশীল, তবে এইরকম পরিবর্তন যেন আমার শত্রু না হয়। রোদ শুভ্রের দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে রোদকে রুম থেকে ধরে বের করে দিতে চায়। রোদকে যখন শুভ্র ধরতে যাবে, রোদ 2 কদম পিছিয়ে বলে ওঠে। স্টপ মিস্টার শুভ্র, ওইখানেই থামুন। শুভ্র থেমে যায়। রোদের মুখে নিজের নাম শুনে কিছুটা অবাক হয়ে তাকায় রোদের দিকে। রোদ শুভ্রের চোখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে। আপনাকে আমায় বের করে দিতে হবে না, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। তবে চলে যাওয়ার আগে আপনার একটা বড় উপকার করে যাই, তা না হলে আপনার ক্ষতি হবে। রোদের কথা শুনে কপাল কুঁচকে রোদের দিকে তাকায় শুভ্র। রোদ ঠোঁটের কোণে হাসি টেনে শুভ্রের হাতে একটা পেপার দেয়। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ মুচকি হেসে ওঠে। আপনি কষ্ট করে ডিভোর্স কেন দিবেন? তাই আমি আগেই ডিভোর্স পেপার রেডি করে নিয়ে এসেছি, নিজেও সাইন করে দিয়েছি। এখন আপনি সাইন করলেই ডিভোর্স হয়ে যাবে ইনশাআল্লাহ।
রোদের মুখে ডিভোর্সের কথা শুনে শুভ্র হাতের কাগজের দিকে তাকায়, সাথে সাথে রক্তচক্ষু নিয়ে তাকায় রোদের দিকে। রোদের ঠোঁটের কোণে এখনো মুচকি হাসি। শুভ্র রোদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর সাহস কি করে? আপনার মতো লোককে ডিভোর্স দিতে সাহসের প্রয়োজন নেই। রোদ শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি রোদ আজকের পর থেকে আপনার সাথে সব সম্পর্ক এইখানেই শেষ করছি। কথাগুলো বলে রোদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে। সাইনটা করে দিবেন। রোদ আর পিছনে ফিরে না থেকে রুম থেকে বের হতে নেয়। শুভ্র রোদের হাত ধরে হ্যাচকা টানে নিজের সামনে দাঁড় করায়। রোদ চোখ মুখ শক্ত করে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে ওঠে, অনেক সাহস বেড়েছে তাই না? নিজে থেকে ডিভোর্স দিচ্ছিস? এত বড় করলে যা। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, আপনার মতো চরিত্রহীন পুরুষকে ডিভোর্স দিতে বড় কলিজার প্রয়োজন নেই। আপনার মতো নিকৃষ্ট পুরুষকে আমার জীবনে আর কিছু বলতে পারে না রোদ। ঠাস করে থাপ্পড় পড়ে রোদের গালে। রোদ কিছুটা ঝুঁকে যায়, শুভ্রের দিকে মাথা তুলে তাকায়। শুভ্র কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস দুইটা থাপ্পড় মারে শুভ্রের গালে। শুভ্র গালে হাত দিয়ে রোদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আজকের পর থেকে আমার গায়ে হাত তোলার আগে 10 বার ভাববেন মিস্টার শুভ্র। আমি এখন আর আপনার বউ নই যে যখন খুশি গায়ে হাত তুলবেন। আপনি কি ভেবেছেন সত্যি নিয়ে সংসার করবো আমি? হ্যাঁ, এইসব ভাগাভাগি আমার ধাঁচে নেই। রোদ একটু থেমে আবারও বলে ওঠে, যতদিন আপনি আমার ছিলেন তো আমারই। এখন যখন অন্য কারো কাছে গিয়েছেন তো আপনাকে আর আমার দরকার নেই। আমি আপনাকে দান করে দিয়েছি। রোদ শুভ্রের দিকে আঙ্গুল উঁচু করে শক্ত কণ্ঠে বলে ওঠে, যে নারী ভালোবাসতে জানে সেই নারী ভয়ঙ্করভাবে ঘৃণাও করতে পারে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসে। কোনো দিকে না থেকে শুভ্র ঠাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। রোদের যাওয়ার দিকে তাকিয়ে কিছু সময় যেতে শুভ্রের রুমে রিয়া আসে। শুভ্র রিয়াকে দেখে বাঁকা হাসে। শুভ্র রিয়া সেজেগুজে শুভ্রের রুমে এসেছে শুভ্রকে নিতে। রিয়া শুভ্রের কাছে এসে ন্যাকামো স্বরে বলে ওঠে, শুভ্র বেবি, তুমি এখনো রেডি হওনি? নিচে সব গেস্টরা চলে এসেছে। শুভ্র এখনো ঠাই একই জায়গায় দাঁড়িয়ে আছে। রিয়া শুভ্রের কাছে এসে শুভ্রকে এক হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি হলো? কোথায় হারিয়ে গেলে? শুভ্র হকচকিয়ে ওঠে, তাড়াহুড়ো করে বলে ওঠে, কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হয়ে এসো, নিচে সবাই ওয়েট করছে। তুই যা, 5 মিনিটের মধ্যে আমি আসছি। কথা শেষ করে শুভ্র ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে ঢুকে চোখ মুখে পানি দিচ্ছে। শুভ্রের কেন জানি মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এইদিকে রিয়া রুম থেকে বের হতে নিবে এমন সময় দেখে ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। লম্বা গাউন পরাতে নিচু হয়ে কাগজটা তুলতে একটু কষ্ট হচ্ছে। যখনই নিচু হয়ে কাগজ তুলতে যাবে এমন সময় বাহির থেকে ডাক আসে হাসি বেগমের। রিয়া রুম থেকে বেরিয়ে হাসি বেগমের কাছে যায়। ওইদিকে শুভ্রের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোনো মতে রোদের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। সে ভেবেছিল এমে কষ্ট পাবে, তার বিরহে কাতর থাকবে, কিন্তু না, এ তো সবকিছু উল্টো হচ্ছে। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় শুভ্র বের হয়ে চোখে পড়ে ফ্লোরে পড়ে থাকা কাগজের উপর। কোনো কিছু না ভেবে কাগজটা তুলে নেয়। এইদিকে অয়ন রেডি হয়ে নিচে করিডোরের দিকে যাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। অয়নের 2 চোখ জুইকে খুঁজছে। না চাইতো মেয়েটাকে সে ভীষণ মিস করছে, তাই তো দরজার সামনে দিয়ে যাচ্ছে আর উকি ঝুঁকি দিচ্ছে। বেশ কিছুক্ষণ হলো জুই আর অয়নকে জ্বালাচ্ছে না, একেবারে অয়নের সামনে পর্যন্ত আসছে না। অয়ন এই সব কিছু ভেবে তপ্ত নিঃশ্বাস ফেলে পা ফেলে ছাদের দিকে যায়। ছাদে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আপাতত ছাদে এখন কেউ নেই। নিচে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হচ্ছে, সব লোকজন সেইখানে আছে। অয়ন পকেট থেকে সিগারেট বের করে দেশলাই দিয়ে সিগারেট ধরিয়ে খেতে থাকে। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। পাশ ফিরে তাকাতেই দেখে মুখে ওড়না দিয়ে কাশছে। অয়নের জুইকে চিনতে বেশি সময় লাগলো না। অয়ন জুইয়ের দিকে এক নজর তাকে হাতে সিগারেট দূরে ফেলে দেয়। কোনো কিছু না বলে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। জুই মুখ থেকে ওড়না সরিয়ে অয়নের যাওয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের কোণে পানি চিকচিক করছে। জুই বিড়বিড় করে বলে ওঠে, ভালোবাসার মানুষকে পাওয়া এত কঠিন কেন? কেন তাদের চেয়েও পাই না, আবার পেয়েও কেন হারিয়ে ফেলি? জুই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ছাদ থেকে নেমে যায়। জুই নামতেই আড়াল থেকে অয়ন বেরিয়ে আসে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বড় করে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে। চারিপাশে অনেক গেস্ট, বাড়ি ভর্তি লোকজন। সামনে একটা স্টেজে শুভ্র আর রিয়া দাঁড়িয়ে আছে। শুভ্র চারিদিকে চোখ বুলাচ্ছে। রিয়া নিজেকে দেখতে ব্যস্ত। অতিরিক্ত মেকআপের জন্য মনে হচ্ছে জঙ্গল থেকে কোনো পেতনি পালিয়ে এসেছে। এখানে সবাই থাকলেও হেনা বেগম, আরাফ চৌধুরী এরা কেউই নেই। অয়ন নিলয় এক কোণে দাঁড়িয়ে আছে। নিলয়ের মুখে কোনো হাসি নেই। সে রিয়াকে দেখছে আর নাক মুখ সিটকাচ্ছে, মনে মনে বলছে, সি ওয়াট, এই পেতনি কোথা থেকে আসলো?
নিলয়ের কথা অয়নের কানে যায়। অয়ন মুখ টিপে হাসে। অয়নের রোদের কথা মাথায় আসতেই আশেপাশে চোখ বুলায়, কিন্তু কোথাও রোদ নেই। অয়ন তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে, 1000 বছর সাধনা করেও কেউ পায় না, আবার কেউ সাধনা ছাড়াও পেয়ে গেলেও তার কদর বোঝে না। কথাগুলো ভেবেই মুচকি হাসে অয়ন। সে রোদের সুখের জন্য রোদ থেকে নিজেকে খুব কষ্টে দূরে রেখেছে, কিন্তু আজও সে আগের মতোই মায়াবী কন্যাকে সে বড্ড ভালোবাসে। অয়ন এই সবকিছুই ভাবছিল, এমন সময় একজন লোক বলে ওঠে, এখন রিং বদল শুরু হবে। অয়ন সামনের দিকে তাকায়। রিয়া শুভ্রকে রিং পরিয়ে দিচ্ছে। এদিকে শুভ্র হাতে ডায়মন্ডের রিং নিয়ে একবার আশেপাশে তাকায়, কিন্তু না, রোদ তো কোথাও নেই। ছিল রোদের সামনে রিয়াকে রিং পরিয়ে দিয়ে রোদকে জ্বালাবে, তার হলো না। শুভ্র কাপ্পা হাতে রিয়াকে যখনই রিং পরাবে এমন সময় পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যেতে মানুষের চেঁচামেচি শুরু হয়। মিনিটখানেক সময় যেতে রং বেরঙের আলো এসে পড়ে সামনে ডান্স ফ্লোরের দিকে। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পেছনে ফিরে কেউ দাঁড়িয়ে আছে। অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে আছে সবাই। এমন সময় মিউজিক ভেসে আসে। পিছনে ফিরে থাকা রোদ সামনে তাকাতেই শুভ্র বসা থেকে দাঁড়িয়ে যায়। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আবার কেউ কেউ অধীর আগ্রহে তাকিয়ে আছে রোদের দিকে। হোয়াইট কালারের লেহেঙ্গা যেন ফর্সা শরীরে ধপধপ করছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। রোদকে এভাবে সবার সামনে নাচতে দেখে অবিশ্বাস্য চোখে সবাই তাকিয়ে আছে, আর আশেপাশের গেস্টরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নীলা একপাশে দাঁড়ানো ছিল। রোদ এইরকম নিজের স্বামীর বিয়েতে নাচতে দেখে মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। গান বন্ধ হতেই চারিদিকে করতালি বাজে। সবাই রোদের নাচ এবং রোদের প্রশংসা করছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। শুভ্র ও রোদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিভাবেই বা বিশ্বাস করবে? এই মেয়ে তো এখন দরজা বন্ধ করে কান্না করার কথা, কিন্তু না, এই তো দেখি নিজের স্বামী অন্য মেয়েকে বিয়ে করছে, সেই সব কিছু সেলিব্রেট করছে। চেয়েছিল কি আর এই মেয়ে করছে কি? তাকে জ্বালাতে গিয়ে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। রিয়া রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশের মানুষ কেমন করে যেন রোদকে দেখছে। রোদ শুভ্র রিয়ার সামনে এসে মুচকি হেসে বলে ওঠে, কংগ্রাচুলেশনস মিস্টার শুভ্র চৌধুরী। রোদ রিয়ার হাতে একটা গিফট বক্স দেয়। রিয়া জোরপূর্বক মুখে হাসি টেনে বক্সটা হাতে নেয়। এমন সময় কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন জড়িয়ে ধরতে আশেপাশে সবাই কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রোদ আর চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্রের চোখে মুখে রক্তিম হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রোদ ছেলেটার সাথে একপাশে সরে যায়। শুভ্র সেই দিকে আর চোখে তাকিয়ে আছে। এমন সময় রিয়া আবার শুভ্রকে রিং পরানোর জন্য বলে। শুভ্র হাতে রিং নিয়ে রোদের দিকেই তাকিয়ে আছে। রোদ শুভ্রের দিকে একটা বারের জন্য তাকাচ্ছে না, যার জন্য শুভ্র আরও রেগে যায়। এদিকে রিয়ার হঠাৎ পেটে মোচড় দিয়ে উঠে শুভ্রকে বলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে এই সব কিছু দেখে নিলয় হাসছে। প্রায় 10 মিনিট পর রিয়া নিচে আসে। শুভ্রর সামনে আসতেই আবারও পেটে কামড় দেয়। সাথে সাথে পেট ধরে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে। আশেপাশের গেস্টরা সবাই মুখ টিপে হাসছে। একবার করে 5 বার সিঁড়ি বেয়ে উঠানামা করে। একসময় রিয়া ক্লান্ত হয়ে সিঁড়িতে বসে পড়ে। হাসি বেগম দৌড়ে রিয়ার কাছে যায়, রিয়াকে ধরে নিজের রুমে নিয়ে যায়। রিয়া বুঝতে পারছে না হঠাৎ করে এইভাবে পেটে সমস্যা হওয়ার কারণ। রিয়া যেতেই নিলয় মুখ ভেঙিয়ে বলে ওঠে, আসছে বুড়ো বিয়ে করতে, আর পেট নেই? তোকে তো রাস্তার ভিক্ষুকও বিয়ে করবে না। কি জানে বুড়ো কি হলো, চাঁদ রেখে পাদের পিছনে পড়েছে। কোথায় চাঁদ আর কোথায় এই রিয়া পাদ? সবার নজর রিয়ার দিকে থাকলেও শুভ্র রোদকে খুঁজে বেড়াচ্ছে। রোদ হঠাৎ করে উধাও, কোথাও দেখা যাচ্ছে না। শুভ্র মনে মনে বিড়বিড় করে বলে, স্বামী অন্য মেয়েকে বিয়ে করছে বলে কষ্ট পাবে তা না, সে এইসব সেলিব্রেট করছে। বউ তো দেখি তোর থেকেও ফাস্ট। রাত 12টা কি 12:30। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের সাথে বসে আছে শুভ্র। চোখ মেলে তাকাতেই চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছে না। শুভ্র ঘন ঘন শ্বাস ফেলে। আশেপাশে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকায় শুভ্র। সামনে থেকে দরজা খুলে কেউ আসছে। শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কোন জানোয়ারের বাচ্চা আমাকে এখানে আটকে রেখেছে? শুভ্রর কথা শুনে এই সামনে থাকা মানুষটি উচ্চ শব্দে হেসে ওঠে। মেলি কণ্ঠে হাসির শব্দ শুনে শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ অন্ধকার রুমে আলো আসে। সামনে অপ্রকাশিত কিছু দেখে শুভ্র ভড়কে যায়। রোদ কালো প্যান্ট, কালো জ্যাকেট, চুলগুলো খোপা করে উপরে বাঁধা। রোদের এই রূপ যেন দেখে চোখে বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের চোখ মুখ শক্ত, মুখে বাঁকা হাসি। রোদ কয়েক পা এগিয়ে শুভ্রের দিকে আসে। রোদকে নিজের দিকে আসতে দেখে শুভ্রের হুঁশ ফিরে। শুভ্র রাগী কণ্ঠে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমাকে এইভাবে বেঁধে রাখতে? রোদ উচ্চস্বরে হাসে। শুভ্র রোদকে হাসতে দেখে দাঁতে দাঁত চেপে বলে, কিসের জন্য আমাকে বেঁধে রেখেছিস? ছেড়ে দে আমায়।
রোদ শুভ্রের দিকে এসে শুভ্রের মুখটা উঁচু করে বলে ওঠে, তুমি আমার মন নিয়ে খেলেছো, এখন আমি তোমার জীবন নিয়েই খেলবো। রোদ কথাগুলো এমনভাবে বলছে যে শুভ্র ভয়ে শুকনো ঢোক গিলে। রোদ শুভ্রের মুখ ছেড়ে দিয়ে বুকের বাঁ পাশে হাত রাখে, হাত দিয়ে বুক শক্ত করে চেপে ধরে বলে ওঠে, তুমি আমায় ধোকা দিয়েছিলে না, মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে আমায় কষ্ট দেওয়ার জন্য। এখন তো আমার কষ্ট হচ্ছে, এখন কি করা যায় বলো তো। শুভ্র আমতা আমতা করে বলে। কি বলতে চাচ্ছ তুমি? রোদ বাঁকা হেসে বলে ওঠে, যে বুকে স্ত্রীর জন্য ভালোবাসা নেই, সেই বুক কার জন্য ভালোবাসা আছে, কার নাম আছে, সেটা একটু দেখতে চাই আমি। শুভ্র চোখ বড় বড় করে রোদের দিকে তাকায়। এই মেয়ে কি বলছে এসব? রোদ শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হেসে ছুরি বের করে শুভ্রের বুকের পাশে ধরে বলে ওঠে, আজ আমি তোর হার্ট বের করে দেখবো সেখানে কি আছে। কথাটা বলেই সাথে সাথে দক্ষ হাতে ছুরি চালায় শুভ্রের বুকে। সাথে সাথে শুভ্র গলা ফাটা চিৎকার দিয়ে উঠে বসে। নিজেকে বিছানায় দেখে জোরে জোরে শ্বাস ফেলে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। শুভ্র নিজের বুকে হাত দিয়ে ক্ষত খুঁজে, কিন্তু কোথাও কোনো ক্ষত নেই। তার মানে সত্যি শেষে স্বপ্ন দেখেছে। শুভ্র টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে কিছুটা, তারপর বিড়বিড় করে বলে, কি সাংঘাতিক স্বপ্ন রে বাবা, একটুর জন্য মনে হলো বেঁচে ফেলেছি। কত বড় সাহস দেখছো, এই 400 গ্রামের মেয়ে তার হাত বের করে দেখাতে যাচ্ছে। বাবা গো, কি সাংঘাতিক। শুভ্র ঘড়ির দিকে তাকাতেই দেখে শেষ রাত, ঘড়ির কাঁটা 3টার ঘরে। শুভ্র ভয়ে শুকনো ঢোক গেলে ইদানিং তার বউ যে খেল দেখাচ্ছে, তাতে এই স্বপ্ন সত্যি হতে বেশি দেরি হবে না। সকাল 10টা কি 10:30। নিজের অফিস রুমে ঢুকে সবকিছু দেখেই অবাক হচ্ছে শুভ্র। যেখানে প্রতিদিন অফিসের সব স্টাফ দেখলে দাঁড়িয়ে সম্মান জানায়, সেইখানে আজকে সবাই নিজেদের মতো কাজ করছে। শুভ্রকে দেখেও যেন দেখছে না। শুভ্র এক নজর সবার দিকে তাকিয়ে নিজের কেবিনে যায়। কেবিনের দরজা খুলে ভেতরে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। চেয়ারে বসে পিছনে ফিরে আছে কেউ। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, হোয়াট দ্য হেল, কে আপনি? শুভ্রের কণ্ঠস্বর পেতেই সামনের দিকে চেয়ার নিয়ে ঘুরে রোদকে নিজের অফিসে দেখে 2 কদম পিছিয়ে যায় শুভ্র। রোদের গায়ে সাদা শার্ট আর উপরে কালো জ্যাকেট পরা, চোখে সানগ্লাস। রোদকে হঠাৎ করে দেখলে কেউ চিনতে পারবে না। শুভ্র কেবিনে আসার কিছুক্ষণ পর রিয়াও আসে। রিয়াও রোদকে দেখে অবিশ্বাস্য চোখে রোদের দিকে তাকিয়ে আছে। রিয়া রেগে গিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোর সাহস কি করে হয় এই জায়গায় বসার? রোদ ঠান্ডা হেসে বলে ওঠে, নিজের জায়গা বসতে সাহসের প্রয়োজন নেই। রিয়া যেন রেগে তেতে উঠে রোদের দিকে এগিয়ে রোদকে থাপ্পড় মারতে গিয়ে বলে ওঠে, তোকে তো আর কিছু বলতে পারেন না রিয়া। রোদ রিয়ার গালে থাপ্পড় মেরে টেবিলের সাথে মাথা চেপে ধরে বলে ওঠে, হাত অনেক বড় হয়ে গেছে তাই না, তোকে আমি তো। শুভ্র এগিয়ে আসতে চাইলে রোদ আরেক হাত বাড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, স্টপ, ওখানেই থেমে যান। আর এক পা যদি সামনে আগান তো আপনার বেবিকে এখানে জ্যান্ত মাটি দেব। শুভ্র রোদের চোখের দিকে তাকিয়ে থেমে যায়। রোদের চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে আহত ভাগিনী। রোদ রিয়াকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, চিৎকার করে বলে, ম্যানেজার, ম্যানেজার। সাথে সাথে রোদের কেবিনে ম্যানেজার আসে তাড়াহুড়ো করে। জি ম্যাম, বলুন। রোদ রাগে ফুঁসে উঠে বলে, ম্যানেজার মিস্টার শুভ্র চৌধুরীকে সবকিছু একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিন, উনি ট্রমার ভেতর আছেন, প্লিজ। জি ম্যাম। ম্যানেজার শুভ্রের দিকে তাকে আবারও মাথা নিচু করে বলে ওঠে। ম্যানেজার নরম স্বরে বলে ওঠে, উকিল সাহেব বলুন আপনি। মিস্টার শুভ, আপনার অফিস, কোম্পানি, প্রপার্টি যা কিছু আছে সবকিছুই এখন মিসেস রোদের নামে। এখন এই সব কিছু মালিক এখন মিস রোদ চৌধুরী। হোয়াট? শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে সামনে থাকা উকিলের দিকে। কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে? আমি ঠিক বলছি স্যার। উকিল শুভ্রের হাতে একটা কাগজ দেয়, দিয়ে বলে ওঠে, এসব কিছু অনেক আগে থেকেই রোদ ম্যামের নামে। শুভ্র কোনো কিছুই বলছে না, ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। রিয়া নিচ থেকে উঠে শুভ্রের দিকে এগিয়ে এসে বলে, রিয়াকে এত বিচলিত হতে দেখে বাঁকা হাসে রোদ। শুভ্র কোনো কিছু না বলেই বেরিয়ে আসে কেবিন থেকে। রিয়া কিছুই বুঝতে পারছে না। রোদের দিকে এগিয়ে এসে আঙ্গুল উঁচু করে বলে ওঠে, তোকে তো আমি দেখে নেব। রোদ মুচকি হেসে বলে ওঠে, অবশ্যই, কেন না, আপনার দেখার জন্য হলেও সব সময় আপনার আশেপাশে থাকবো। রিয়া মুখ ঝামটা মেরে কেবিন থেকে বেরিয়ে যায়। বিকাল 4টা কি 4:30। অফিস থেকে ফিরে নিজের রুমে আসে রোদ। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় আধা ঘন্টা পরে ফ্রেশ হয়ে গোসল করে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ছিল রোদ। মিররে আয়নার পিছনে শুভ্রকে সোফার উপর বসে থাকতে দেখে চোখ মুখ শক্ত করে ফেলে। চোখে মুখে ক্রোধ নিয়ে শুভ্রের দিকে তাকায়।
শুভ্র রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। রোদ রেগে তেতে উঠে বলে, আপনি আমার রুমে কেন এসেছেন? বেরিয়ে যান এক্ষুনি। মুখে দেখছি ভুলি ফুটছে, ভালোই তো। হ্যাঁ, আপনার সাথে কোনো কথা বলতে চাই না আমি। বেরিয়ে যান রুম থেকে। যদি না যাই তো? ওকে, আপনার যেতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। রোদ কথাগুলো বলেই রুম থেকে বের হতে নেয়। এমন সময় শুভ্র রোদের হাত টেনে ধরে। রোদ হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হাতটা ছাড়ুন বলছি। যদি না ছাড়ি? ভালো হবে না বলে দিচ্ছি। ভালো কিছু হচ্ছে না, তুই এখন দেখ খারাপ কিছু করতে পারিস কিনা। রোদ শুভ্রের দিকে ফিরে মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, ছেড়ে দিন আমায়। আপনার প্রতিটা স্পর্শ আমার গায়ে কাটার মতো দিচ্ছে, প্লিজ ছাড়ুন। শুভ্র রোদের দিকে তাকিয়ে ক্ষীণ দম ছেড়ে বলে ওঠে। ভালোই তো পরিবর্তন হয়েছিস। রোদ তাচ্ছিল্য হেসে বলে, পরিবর্তন তো হতে চাইনি, বাধ্য করেছেন আপনি। মুখে মুখে কথা বলতেও শিখে গেছিস, বাহ। চুপ করেই তো ছিলাম, চুপ থাকতে দিলেন কই? রোদের কথায় শুভ্রের হাতে আলগা হয়ে আসে। রোদ নিজেকে ছাড়িয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলে ওঠে, কোন অধিকারে আপনি আমায় ছুঁয়েছেন? তোকে ছেড়ে দিতে আমার কোনো অধিকার প্রয়োজন হবে না। যে হাত দিয়ে অন্য নারীকে স্পর্শ করেছেন সেই হাত দিয়ে আমায় ছোবেন না আপনি। আমি ঘৃণা করি আপনাকে। শুভ্র রোদের হাত ধরতে রোদ হাত ছাড়িয়ে রাগে শুভ্রের শার্টের কলার চেপে ধরে বলে, একটা কথা মনে রাখিস, যে নারী ভালোবাসার ক্ষমতা রাখে সেই নারী ধ্বংস করারও ক্ষমতা রাখে। নিজের ধ্বংস ডেকে আনিস না। রোদ কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র ঠায় দাঁড়িয়ে আছে। শুভ্র মনে মনে কিছু একটা আওড়ায়। রাত 2টা কি 3টা। রিয়া নিজের রুমে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছু শব্দে ঘুম হালকা হয়ে আসে। নিজের চোখের সামনে সাদা কাপড় পরে থাকা কাউকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। 1 পা 2 পা করে সাদা কাপড় পরে থাকা অবয়বটা রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়া ভয়ে থরথর করে কাঁপছে আর বিছানা থেকে পিছাচ্ছে। সাদা কাপড়ে মোড়ানো অবয়বটি ভয়ঙ্করভাবে হেসে উঠে বলে, কি হলো, ভয় পাচ্ছ কেন? কে আপনি? রিয়া কথা শুনে সামনে থাকা অবয়বটি হাসতে হাসতে বলে, আমি ভূত। কি ভূত? ভূত আমি তোমার ঘর মটকাতে এসেছি। রিয়া ভয়ে ভয়ে বলে ওঠে, প্লিজ ভূত বাবা, আমার কিছু করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ কর হারামজাদি, তুই আমার অনেক ক্ষতি করেছিস। তোর ঘর মোটকে রক্ত খাবো আমি এখন। না না না, আমাকে মাফ করে দাও ভূত বাবা, আমাকে মেরো না। মারবো না, যদি একটা শর্ত মানিস। রিয়া ভয়ে ঢোক গিলে বলে, কি সত্য ভূত বাবা? তুই শুভ্রকে বিয়ে করবি না, আর যদি বিয়ে করিস তো সেই দিন রথেই তোর ঘর মোটকে রক্ত খাবো আমি। না না, করবো না বিয়ে, এবার ছেড়ে দাও ভূত বাবা। আমার শর্ত এখনো শেষ হয়নি। রিয়া ভয়ে শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ছে। টাকা দে আমায়। টাকা দিয়ে কি করবে ভূত বাবা? দিতে বলছি দে, তা না হলে তোর ঘাড় আমি এক্ষুনি মোটকাচ্ছি। দাঁড়া। না, আমি দিচ্ছি টাকা। রিয়া ডিম লাইটের আলোতে হাত দিয়ে ড্রয়ার থেকে টাকা বের করে সামনে ছুঁড়ে মারে। সাথে সাথে সাদা ধোঁয়ায় চারিদিকে ভরে যায়। রিয়া সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। নিলয় গা থেকে সাদা কাপড়টা দূরে ছুঁড়ে মারে। ফ্লোর থেকে টাকাগুলো তুলে রিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আসতে বড়কে বিয়ে করতে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনোই হতে দিব না। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। সকাল সকাল চৌধুরী বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। রিয়া বিছানার উপর বসে থরথর করে কাঁপছে, কোনো কিছুই বলতে পারছে না। পাশে হাসি বেগম বসে আছে। হঠাৎ রিয়া এমন অসুস্থ হয়ে যাওয়ায় কেউই কিছু বুঝতে পারছে না। সবাই রিয়াকে দেখতে গেলেও নিলয় রোদ কেউই যায়নি। কৌতূহলবশত নীরা যায় রিয়াকে দেখতে। বাড়ির সার্ভেন্ট থেকে সবাই বলা বলি করছে রিয়া পাগল হয়ে গেছে। এইদিকে নিলয় সোফার উপর পা তুলে বসে চিপস খাচ্ছে। নীলা রোদে রুমে এসে রোদকে খুঁজছে। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বিছানার উপর বসে। 5 মিনিট যেতেই রোদ ওয়াশরুম থেকে বের হয়। নীলাকে দেখে মুচকি হেসে সামনে এগিয়ে আসে। নীলা রোদের কাছে এসে রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রোদ নীলার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন পাগলি? নীলা নাক টানতে টানতে বলে ওঠে, তুই অনেক পাল্টে গেছিস রোদ। তাই? হুম। তুই এইভাবে মরা কান্না কাঁদছিস কেন? পাল্টে না গেছিস, মরে তো যাসনি। সাথে সাথে নীলা রোদকে ছেড়ে রাগি চোখে রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, আজ বলেছিস, আর যদি এইসব কথা তোর মুখে শুনি। ওকে বাবা, এত হাইপার হোস না, আমি আর বলবো না। নীলা শান্ত হয়ে রোদের দিকে তাকায়, তারপর বলে, কি হয়েছে তোর? তুই অনেকটাই বদলে গেছিস। রোদ হাসার চেষ্টা করে বলে,
কি হবে, ঠিক আছি আমি। না, তুই ঠিক নেই। এরকম ব্যবহার, এইরকম চলাফেরা, এরকম তো তুই ছিলি না। রোদ নীলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই তো আমাকে সবসময় বলতি রোদ প্রতিবাদ কর, চুপ করে সব সহ্য করিস না। তো আজ যখন নিজ থেকে প্রতিবাদ করতে শিখলাম, এখন বলছিস বদলে গেছি। নীলা আর কোনো কিছুই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোদ নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, আমাকে একটু সময় দে, তারপর সবকিছু নিজ থেকে বুঝে যাবি। নীলা আর কোনো কিছুই বলে না। রাত প্রায় 10টা কি 10:30। ড্রয়িং রুমে হেনা বেগম সোফার উপর বসে আছে, সামনে রোদ দাঁড়ানো। হেনা বেগম ক্ষীণ দম ছেড়ে রোদের উদ্দেশ্যে বলে, আমি তোমার আবার বিয়ে দিতে চাই রোদ। রোদ অবাক হয়ে বলে ওঠে, মানে কি সব বলছো নানু? আমি ঠিকই বলছি, শুভ্র যদি অন্য কাউকে বিয়ে করতে পারে তো তুইও পারবি। কিন্তু নানু রোদ আর কিছু বলতে পারে না। তার আগে সদর দরজা থেকে বিকট শব্দ আসে, কিছু ভাঙার। সামনে শুভ্রকে দেখে সবাই চোখ ফিরিয়ে নেয়। হেনা বেগম পুনরায় আবারও বলে ওঠে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। আগামী সপ্তাহে তোমার সাথে আর অয়নের বিয়ে হবে। রোদ কিছু বলতে গিয়েও থেমে যায়। শুভ্রের দিকে এক নজর তাকায়। শুভ্র এখন ওঠায় চুপচাপ দাঁড়িয়ে আছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি রাজি নানু, তুমি বিয়ের ব্যবস্থা করো। হেনা বেগম খুশি হয়ে বলেন, সত্যি বলছি রোদ, তুই রাজি? হ্যাঁ নানু, আমি রাজি। তুমি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আর হ্যাঁ, রিয়াপু আর আমরা একই দিনে বিয়ে করতে চাই। কথাগুলো বলে রোদ আর এক মুহূর্ত দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে। এইদিকে অয়নের মুখে বিশ্বজয়ের হাসি। হেনা বেগম সে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করিয়েছে। এই দিকে হাসি বেগম কিছু বলতে যাবে হেনা বেগমকে, কিন্তু রিয়া হাসি বেগমের হাত টেনে ধরে আটকায়। তাই হাসি বেগম চুপচাপ বিয়েতে সম্মতি জানায়। এদিকে রোদ রুমে এসে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে বলে ওঠে, যে আমার রক্তে মিশে আছে, যার অংশ আমার পেটে, তাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো আমি? রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। আল্লাহ, কোন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? রাত 12টা। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে শুভ্র। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পড়তে পিছনে ফিরে তাকায়। রোমান হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোমান শুভ্রকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ভাই? ভালো। রোমান শুভ্রকে ছেড়ে শুভ্রর পাশে রেলিং ধরে দাঁড়ায়। দূর আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, শুনলাম বিয়ে করছিস নাকি? তুই এখানে কেন এসেছিস? আরে ইয়ার, চাপ নিস না, তোকে বিয়ে করতে বারণ করতে আসেনি। রোমানের কথায় শুভ্র রোমানের দিকে আর চোখে তাকায়। ছেলেটা পাল্টে গেছে, আগের মতো আর হাসে না। চোখের নিচে কালি পড়ে গেছে, দাড়ি গোফে পুরো মুখ ভর্তি হয়ে গেছে। আগের রোমান আর এখনকার রোমানের ভিতর যেন আকাশ পাতাল তফাৎ। গোপনে দীর্ঘশ্বাস ফেলে শুভ্র। রোমান হাসি হাসি মুখ নিয়ে শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে, ভাই, এমন কিছু করিস না যাতে সারা জীবন কষ্ট পেতে হয়। একটা কথা মনে রাখিস শুভ্র, সব কষ্ট সহ্য করা গেলেও ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট কখনো সইতে পারবি না। প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে। রোমান একটু থেমে আবারও বলে ওঠে, এই আমাকে দেখ, দিব্যি বেঁচে আছি, কিন্তু কিভাবে বেঁচে আছি সেটা শুধু আমিই জানি। তাই বলছি ভাই, এমন ভুল করিস না যাতে সারা জীবন কাটতে হয়। তো বলা শেষ, এখন আমি যাই। শুভ্র ছাদ থেকে নেমে যায় রোমানকে রেখে। শুভ্রে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে রোমান। পুনরায় আবারও আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, এই সময় যদি পেছানো যেত তাহলে আমি তোকে আবার আমার কাছে ফিরিয়ে আনতাম রুহি। আর এবার তোকে আমার কাছে পেলে আর কোথাও যেতে দিতাম না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।